তো বন্ধুরা, ভারত রাতারাতি বাংলাদেশের এক প্রকারে লঙ্কা জ্বালিয়ে দিয়েছে বলতে পারেন, যেখানে ভারত সরকার রীতিমতো ইউরোপের সাথে হাত মিলিয়ে বাংলাদেশিদের ভাতে মারার পরিকল্পনা করছে। আর টু বি অনেস্ট, যেভাবে পুরো প্ল্যানিংয়ের সাথে ভারত এই কাজটা করছে, তার হাত থেকে চাইলেও প্রতিবেশী বাংলাদেশের জনগণ আর বাঁচতে পারবেন কিভাবে? আপনারা হয়তো জানবেন যে আগামী 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসেবে ডেকেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কোনো সাধারণ ইভেন্ট নয়, বরং এর পেছনে ভারতের একটা গভীর পরিকল্পনা রয়েছে। ভারত বেসিক্যালি এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের এই 26টা দেশের সাথে সবচেয়ে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করবে, যা রাতারাতি ভারতের ভাগ্য বদলে দেবে। কেননা এই ডিলের মানেই হলো ভারত একসাথে ইউরোপের এত বড় বাজার বা 27টা দেশের মার্কেটের অ্যাক্সেস পাচ্ছে। আর এতেই কিন্তু বাংলাদেশের ব্যান্ড বাজানোর পুরো পরিকল্পনা রয়েছে। কারণ আজকের দিনে বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে রয়েছে কেবলমাত্র ইউরোপের ভরসা। ইউরোপ একমাত্র বাজার যেখানে আজও বাংলাদেশ বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায় খুব সহজেই নিজেদের দেশে তৈরি সস্তা গার্মেন্টসকে রপ্তানি করে। কিন্তু এখানেই ভারত এখন নিজেদের থাবা বসাচ্ছে। ভারত ইউরোপের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে, এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত দেওয়া আছে যে আমাদের ইউরোপের যে গার্মেন্টস বাজার তারও অ্যাক্সেস দিতে হবে। অর্থাৎ এই ট্রেড ডিলের কারণে ভারতে তৈরি গার্মেন্টস এখন ইউরোপের বাজারে ডিরেক্টলি ঢুকতে পারবে বিনা কোনো শুল্কে বা মিনিমাম ট্যারিফ। এর ফলে কি হবে, রাতারাতি আমাদের পণ্য স্পেশালি এই গার্মেন্টস এতটাই সস্তা হয়ে উঠবে যে বাংলাদেশের এত বছরের বাজার একাই ভারত খেয়ে ফেলবে। কেননা অলরেডি আমেরিকার ট্যারিফের পর আপনারা তো জানবেন, গত 4 মাস ধরে ক্রমাগত বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি লাগাতার কমছিল। কিন্তু তাও যেটুকু রপ্তানি হচ্ছে তার বেশিরভাগই ইউরোপের বাজার। এখন এ মাসে যদি ভারত আর ইউরোপের ডিল সাইন হয়ে যায়, সেক্ষেত্রে আগামী কিছু সময়ের মধ্যে ভারতের এই নতুন পণ্য ইউরোপের বাজারে ঢুকতে শুরু করবে। তো অটোমেটিক্যালি ইউরোপের মানুষ বাংলাদেশের গার্মেন্টস থেকে ভারতীয় গার্মেন্টসে শিফট করবে। কেননা ইতিমধ্যেই তো ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপের ইকোনমি রিসেশনে যাওয়ার অবস্থা, মুদ্রাস্ফীতি চরমে। তো স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কম খরচ করে এবং করলেও সস্তার পণ্য খোঁজে। তো বুঝতেই পারছেন, ওরা সাডেনলি বাংলাদেশের গার্মেন্টস ছেড়ে ভারতীয় গার্মেন্টসে শিফট করবে যদি ভারতীয় গার্মেন্টস বাংলাদেশের চেয়ে সস্তায় পাওয়া যায়। আর বন্ধুরা, এটা কিন্তু কেবলই আমার মুখের কথা নয়। দুদিন আগে কি খবর এসেছে দেখুন। ইতিমধ্যে ইউরোপ আমেরিকার সমস্ত বড় বড় টেক্সটাইল ব্র্যান্ড যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের প্রতিনিধি ভারতে পাঠিয়েছে। আর এরা এখন ভারতের সমস্ত বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করছে, যাতে করে নিজেদের অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে ভারতীয় কোম্পানিকে দিতে পারে। কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার সাথে সাথে নতুন অর্ডার দেবে ওরা, যা প্রচুর সস্তায় পাবে। উপরন্তু যেহেতু বাংলাদেশ আর ভারতের মধ্যে সমস্যা চলছে, তার চক্করে এটা কিন্তু ভারতকে আরও বেশি সুবিধা দেবে। কেননা যেমনটা আমি আগেও বলেছি, মোহাম্মদ ইউনিস খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের গার্মেন্টসকে ধ্বংস করার উদ্দেশ্যে ভারত থেকে যে সস্তার সুতো রপ্তানি হতো তাতে সমস্যা তৈরি করেছে। ভারত থেকে র মেটেরিয়াল আমদানি অনেক বেশি মুশকিল হয়ে গেছে, যার ফলে বাংলাদেশের গার্মেন্টস উৎপাদনের খরচ কিন্তু তত্তর করে বাড়ছে। উল্টো দিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির চক্করে ওদের ইকোনমি প্রায় ভেঙে পড়েছে। আর দেশের মূল্যবৃদ্ধি এতটাই বেড়ে গেছে যা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিচ্ছে। এর ফলে কী হবে, বাংলাদেশে তৈরি পণ্য আগের তুলনায় বহুগুণ দামি হয়ে গেছে, যেখানে ভারতে আবার উল্টো, আমাদের নিজস্ব র মেটেরিয়াল, তাই সেটা এমনিতেই সস্তা। উপরন্তু আমাদের দেশের মুদ্রাস্ফীতি না কেবল ইতিহাসে সবচেয়ে লোয়েস্টে রয়েছে, বরং গোটা এশিয়ায় বলা চলে বা গ্লোবালি অনেক বেশি কম। যার দরুন স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সমস্ত পণ্য তৈরি হবে তা আরও সস্তা। আর বন্ধুরা, এর ওপরে বাংলাদেশে আরও বড় মুশকিল হচ্ছে, ভারত ওদের যে ফ্রিতেই ভারতের জমি ব্যবহার করে রপ্তানির সুযোগ দিয়েছিল তাও কেড়ে নিয়েছে। যার ফলে বাংলাদেশকে এই সমস্ত পণ্য রপ্তানির জন্য আরও অতিরিক্ত 2000 কোটি টাকা দিতে হচ্ছে, এবং ওদের যে পণ্য ডেলিভারি তাও অনেক বেশি লেটে হচ্ছে। ফলে আপনি জাস্ট ভাবুন যে ইউরোপের বড় বড় ব্র্যান্ড এবারে কাদের মাল কিনবে, সস্তায় ভারতের নাকি বেশি দাম দিয়ে বাংলাদেশে? এছাড়াও এই জাতীয় ব্র্যান্ডের আরেকটা ডিমান্ড থাকে, ওরা ক্রমাগত সাপ্লাই চায়। বাংলাদেশে যা পরিস্থিতি তাতে যখন তখন মাল সাপ্লাই থেমে যাচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছে। এমন অবস্থায় বিদেশি কোম্পানিগুলো একটা সেফ অপশন দেখছিল, যা ভারত দিচ্ছে। এই কারণেই এখন এই সমস্ত গার্মেন্টস কোম্পানিগুলো তাদের প্রতিনিধি ভারতে পাঠিয়েছে, যাতে ভারতে নিজেদের সমস্ত অর্ডারকে ধীরে ধীরে শিফট করতে পারে।
আর বন্ধুরা, এখানে শেষ নয়, ভারত সরকার তো আরও এক ধাপ এগিয়ে একটা বড় সিদ্ধান্তও নিয়েছে, যেখানে কিছুদিন আগেই আসামে জাতীয় টেক্সটাইল মিনিস্টারদের একটা বৈঠক হয়। ওখানে পুরো প্ল্যান রেডি করা হয়েছে কিভাবে ভারত গ্লোবালি গার্মেন্টস আর টেক্সটাইলের মার্কেটকে ক্যাপচার করতে পারে, যার আওতায় ভারত সরকার গোটা দেশে সমস্ত রাজ্যের মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি করবে এবং তার সাথেই অতিরিক্ত ইনভেস্টমেন্টও হবে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে আরও সস্তায় আর উন্নত মানের পণ্য তৈরির জন্য। এছাড়াও ভারত সরকার সমস্ত রাজ্যকে স্পেশাল ছাড়ও দেবে, ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে দেবে, যাতে সহজেই এখানে তৈরি পণ্য কম সময় গোটা বিশ্বের বাজারে পৌঁছতে পারে। ফলে জাস্ট কল্পনা করুন বাংলাদেশের নতুন সরকার আসার পর কী হতে চলেছে। ইউনিসের চক্করে অলরেডি তো এত বছরে বাংলাদেশ ভারতে যে বিরাট বাজার দখল করেছিল, স্পেশালি নর্থ ইস্টে, তা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। যেখানে গোটা বিশ্ব ভারতীয় মার্কেট পাওয়ার জন্য পাগল, সেখানে বাংলাদেশ নিজের পায়ে কুড়ুল মেরে এই মার্কেটটা হারাল। ফলে ওদের রপ্তানি ভারতে কমেছে, কিন্তু উল্টো দিকে বয়কট সত্ত্বেও ভারতের রপ্তানি বাংলাদেশে বাড়ছে। এর ওপর আবার বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আমেরিকা এত ট্যারিফ চাপিয়েছে যে বাংলাদেশের ওভারঅল গার্মেন্টস রপ্তানি মারাত্মক হারে কমছে। তাই এমন অবস্থায় বাংলাদেশের একমাত্র বেঁচে থাকার আশ্রয় ছিল ইউরোপ। আর ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পর ভারতীয় পণ্যে যে একটা বন্যা আসবে, তাতে কিন্তু বাংলাদেশের ইকোনমি বা গার্মেন্টস রপ্তানি খড়কুটোর মতন ভেসে যাবে। মানে অসাধারণ গেম খেলেছে ভারত। এটাই হয় একটা বড় দেশের সাথে পাঙ্গা নিতে গেলে।